প্রথমেই ম্যাজিক বক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। দেখতে দেখতে আমরা 3টে বছর কাটিয়ে ফেললাম। অনেক চড়াই উতরাই আমরা পেরিয়েছি। আর এই যাত্রাপথে আপনারা আমাদের সঙ্গে ছিলেন বলেই এতটা সহজ হয়েছে সব কিছু। আমরা যারা এপারে রয়েছি শুধু তারাই নই, আপনিও সমানভাবে ম্যাজিক বক্সের অংশ। তাই এই আনন্দের মুহূর্তের উদযাপন করব আমরা সবাই মিলে। যদি সামান্য হাসি না ফুটে ওঠে আপনার ঠোঁটে, তবে এই আনন্দ সার্থক হয় কি করে? সেই জন্যই এক গভীর তত্ত্বে মোড়া মজার গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মদিনের উপহার হিসাবে। যদি আপনার সঙ্গে ম্যাজিক বক্সের সাক্ষাৎ হয় এইমাত্র, তবে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা হরেক রকম স্বাদের গল্প প্রতি সপ্তাহে নিয়ে আসি শুধুমাত্র আপনার জন্য। চলুন শুনে নেওয়া যাক ম্যাজিক বক্সের জন্মদিনের বিশেষ নিবেদন, পরশুরাম রচিত গল্প উৎকোচ তত্ত্ব। লোকনাথ পাল জেলা জজ, অতি ধর্মভীরু, খুঁতখুঁতে লোক। তিনি সর্বদা ভয়ে ভয়ে থাকেন পাছে ধূর্ত লোকে তাকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়ে নেয়। 6 মাস পরেই তাকে অবসর নিতে হবে। জজিয়তির শেষ পর্যন্ত যাতে দুর্নীতির লেশ মাত্র তাকে স্পর্শ না করে সে সম্বন্ধে তিনি খুব সতর্ক। উৎকোচ তত্ত্ব বিষয়ক একটি গ্রন্থ রচনার ইচ্ছা তার আছে। সময় পেলেই তার জন্য তিনি একটি খাতায় নোট লিখে রাখেন। আজ রবিবার, অবসর আছে। সকালবেলায় একতলায় তার অফিস ঘরে বসে লোকনাথ নোট লিখছিলেন। কৌটিল্য বলেছেন, মাছ কখন জল খায় আর রাজপুরুষ কখন ঘুষ নেয় তা জানা যায় না। কিন্তু একটি কথা তিনি বলেননি, ঘুষগ্রাহী অনেক ক্ষেত্রে নিজেই বুঝতে পারে না যে সে ঘুষ নিচ্ছে। পাপ সবসময় স্থূল রূপে দৃষ্টিগোচর হয় না, অনেক সময় সূক্ষ্মাতিসূক্ষ্ম রূপে দেখা দেয়। তখন তার স্বরূপ চেনা বড়ই কঠিন। স্পষ্ট ঘুষ, প্রচ্ছন্ন ঘুষ আর নিষ্কাম উপহার, এদের প্রভেদ নির্ণয় সকল ক্ষেত্রে করা যায় না। মনে করুন রামবাবু একজন উচ্চ পদস্থ লোক। তার অফিসে একটি ভালো চাকরি খালি আছে। যোগ্যতম প্রার্থীকেই মনোনীত করা তার কর্তব্য। শ্যামবাবুর জামাই একজন প্রার্থী, যথানিয়মে দরখাস্ত করেছে। শ্যামবাবু রামবাবুকে বললেন, আপনার হাতেই তো সব, দয়া করে আমার জামাইকেই সিলেক্ট করবেন। 1000 টাকা দিচ্ছি, বহাল হয়ে গেলে আরও 1000 দেব। এ হলো অতি স্থূল ঘুষ। নির্লজ্জ পাকা ঘুষখোর কিংবা দুর্বলচিত্ত লোভী ভিন্ন কেউ নিতে রাজি হয় না। অথবা মনে করুন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর ঘনিষ্ঠ পরিচয় আছে। 1 হাঁড়ি সন্দেশ এনে শ্যামবাবু বললেন, কাশি থেকে আমার মা এনেছেন, খেও। আমার জামাইকে তো তুমি দেখেছ, অতি ভালো ছোকরা। তার দরখাস্তটা একটু বিবেচনা করে দেখো ভাই, তোমাকে আর বেশি কি বলবো। এও স্থূল ঘুষ, যদিও পরিমাণে তুচ্ছ। কিন্তু ধরুন কোনো অনুরোধ না করে শ্যামবাবু একগোছা গোলাপ ফুল দিয়ে বললেন, আমাদের মধুপুরের বাগানে হয়েছে। এ হলো সূক্ষ্ম ঘুষ। এর ফল নিতান্ত অনিশ্চিত, তবে নিরাপদ জেনেই শ্যামবাবু দিতে সাহস করেছেন। আশা করেন এতেই রামবাবুর মন ভিজবে। আবার মনে করুন রামবাবুর মেয়ের অসুখ। শ্যামবাবুর স্ত্রী এসে দিন রাত সেবা করলেন, অসুখও সারল। এক্ষেত্রে তার স্ত্রীর সেবা অনুচ্চারিত অনুরোধ, অর্থাৎ অতি সূক্ষ্ম ঘুষ হতে পারে, অথবা নিঃস্বার্থ পরোপকারও হতে পারে। স্থির করা সোজা নয়। রামবাবু যদি দৃঢ়চিত্ত সাধুপুরুষ হন, তবে শ্যামের জামাইয়ের প্রতি বিন্দুমাত্র পক্ষপাত করবেন না, তবে অন্যভাবে অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন। কিন্তু রামবাবু যদি বন্ধুবৎসল কোমল প্রকৃতির লোক হন, তবে শ্যাম গৃহিণীর সেবা হয়তো জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাকে প্রভাবিত করবে। এছাড়া বাগ্ময় ঘুষ আছে, যার আর্থিক মূল্য নেই, অর্থাৎ খোসামত বা প্রশংসা। নিপুণভাবে প্রয়োগ করলে বুদ্ধিমান সাধুলোকও এর দ্বারা প্রভাবিত হয়। লোকনাথের নোট লেখায় বাধা পড়ল। দরজা ঠেলে এক বৃদ্ধ ভদ্রলোক ঘরে এসে বললেন, কেমন আছো লোকনাথ বাবাজি? অনেক কাল তোমাদের দেখিনি। সে কি চিনতে পারছো না? আরে আমি হলাম তোমাদের মোহিত পিসেমশাই, বেহালার মোহিত সমাজদার।
কই রে পারুল, কোথায় আছিস? আরে এদিকে আয় না মা। হাঁকডাক শুনে লোকনাথ গৃহিণী পারুলবালা এলেন। আগন্তুক লোকটিকে চিনতে তারও কিছু দেরি হলো। তারপরে মনে পড়লে প্রণাম করে বললেন, মোহিত পিসেমশাই আছেন দেখি। ও বাবা, কি ভাগ্যি আমার, কি ভাগ্যি আমার। আসুন আসুন আসুন। অগত্যা লোকনাথও তাকে নমস্কার করলেন। মোহিত সমাজদার হাঁক দিলেন, রামবচন, জিনিসগুলো এখানে নিয়ে আয় বাবা। মোহিতবাবুর অনুচর বাইরে অপেক্ষা করছিল। এখন ঘরে এসে মনিবের সামনে 4টে বান্ডিল রাখল। একটা কার্ডবোর্ড বাক্স পারুলবালার হাতে দিয়ে মোহিতবাবু বললেন, আসল কাশ্মীরি শাল তোর জন্য এনেছি, দেখ তোর পছন্দ হয় কিনা। শাল দেখে পারুলবালা আহ্লাদে গদগদ হয়ে বললেন, চমৎকার হয়েছে, অতি সুন্দর। লোকনাথ বাবাজি, তোমার তো কোনো শখই নেই, শুধু বই আর বই। তাই একটা ওয়ালনাট কাঠের কিতাব দান মানে বুক র্যাক এনেছি। হ্যাঁ, আর এই বাক্সটায় কয়েক গজ কাশ্মীরি তাপ্তা আছে, একটা শাড়ি আর গোটা 2 ব্লাউজ হতে পারবে। আর এই চুবড়িটায় কিছু মেওয়া আছে, পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ, মোনাক্কা, এইসব। কুণ্ঠিত হয়ে লোকনাথ বললেন, আহা, এত সব এনেছেন, এই যে বিস্তর টাকার জিনিস। না 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 না, এই সব দেবেন না। আরে খরচ করলেই তো টাকা সার্থক হয় নাকি? তোমরা আমার স্নেহপাত্র, তোমাদের দিয়ে যদি আমার তৃপ্তি হয় তবে দেবো না কেন? হ্যাঁ, আর তোমরা এবার নেবে না কেন? কি যে বলেন, নেব বই কি পিসেমশাই। আপনার স্নেহের দান আমি মাথায় করে নেব। তারপর এখন কোথা থেকে আসা হলো? দিল্লি থেকে বুঝি? পিসিমাকে আনলেন না কেন? তিনি আর ছেলেমেয়েরা সব ভালো আছে তো? সব ভালো, তাদের একদিন নিশ্চয়ই আনবো। অনেক কাল পরে কলকাতায় এলুম তো, বিহালার বাড়িখানা যাচ্ছে তাই নোংরা করে রেখেছে। একটু গোছানো হয়ে যাক, তারপর তোর পিসিকে নিয়ে একদিন আসবো। না 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 না, চাটা কিচ্ছু নয় এখন। আমার এখন মরবার ফুরসত নেই, নানা জায়গায় ঘুরতে হবে। আজ চলুম, ঝড়ের মতন এলুম আর গেলুম, তাই না? কিচ্ছু মনে করো না তোমরা। হ্যাঁ, সুবিধা মতন আবার একদিন আসবো, কেমন? পারুলবালাকে প্রশ্ন করে লোকনাথ জানলেন মোহিতবাবু তার আসল পিসে নয়, পিসের ভাই। ছেলেবেলায় তার বাপের বাড়িতে আসল পিসের সঙ্গে তার এই ভাইও মাঝে মাঝে আসতেন, সেই সূত্রে পরিচয়। তারপর কালে ভদ্রে তাঁর দেখা পাওয়া যেত। মোহিতবাবু নানা রকম কারবার ফেঁদেছিলেন, কোনোটারই এখন অস্তিত্ব নেই, কিন্তু সেজন্য তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে হয় না। তার অবস্থা ভালোই, বড় বড় লোকের সঙ্গে বন্ধুত্ব আছে। এখন তিনি কি করেন জানা নেই। লোকনাথ তার অফিস ঘরে বসে ভাবতে লাগলেন, আমার শালা পিসের ভাই, তার সঙ্গে সম্পর্ক নাই। মোহিতবাবুর স্নেহ হঠাৎ এত উঠলে উঠল কেন? বহুকাল আগে লোকনাথ তার শ্বশুরবাড়িতে এই কৃত্রিম পিসেমশাইটিকে দেখে থাকবেন, কিন্তু এখন মনে পড়ে না। আপাতত মোহিতবাবুর কোনো দোষও ধরা যায় না। তিনি বহুমূল্য উপহার দিয়েছেন, কিন্তু কিছুই চাননি। হয়তো 2 দিন পরেই একটা অন্যায় অনুরোধ করে বসবেন। লোকনাথ তার পত্নীকে বললেন, দেখো, তোমার পিসে মশাইয়ের এই জিনিসগুলো এখন তুলে রাখো, হয়তো ফেরত দিতে হতে পারে। ওসব দামি দামি উপহারের জন্য অস্বস্তি বোধ করছি। তার মতলব ঠিক বুঝতে পারছি। মতলব আবার কি? আমাদের ভালোবাসেন তাই দিয়েছেন। উনি তোমার নিজের আত্মীয় নন, ও নিজের ছেলে মেয়েও আছে, তবে হঠাৎ আমাদের উপর এত স্নেহ হলো কেন? খুদ ধরা হলো তোমার একটা বাজে স্বভাব। থাকলোই বা নিজের ছেলে মেয়ে, পরের ওপর কি টান থাকতে নেই? পিসেমশাই বড় লোক, উঁচু নজর, তিনি দামি উপহার দেবেন, তাতে এত ভাববার কি আছে শুনি? তোমাকে তো ঘুষ দেননি। যাই হোক, তুমি এখন ওগুলো ব্যবহার করো না। কেন করব না? এমন জিনিস তুমি কোনো দিনও আমাকে দিয়েছো না? তুমি তার কদর করতে জানো? পিসেমশাই যদি ভালোবেসে দিয়েও থাকেন, তাতে তুমি কেন বাদ সাধবে? আর দামি জিনিস তোমাকে তো দেননি, আমাকে দিয়েছেন। তুমি যে কাঠের র্যাকটা পেয়েছো, সেটা না হয় ফেরত দিয়ে দাও। লোকনাথ চুপ করে গেলেন। 2 দিন পরে মোহিতবাবু আবার এলেন। তার সঙ্গে পত্নী আসেননি।
একজন অচেনা ভদ্রলোক এসেছেন। বাড়ির সব ভালো তো লোকনাথ? ইনি হচ্ছেন শ্রী গিরধারী লাল পাচারি, মস্ত কারবারি লোক, আমার বিশিষ্ট বন্ধু। ইনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন, বুঝলে? লোকনাথ ভাবলেন এইবারে পিসের গোপন কথাটি প্রকাশ পাবে। জিজ্ঞাসা করলেন, কি প্রস্তাব? আচ্ছা বাবাজি, তোমার সার্ভিস শেষ হতে আর কত দেরি? এখন এক্সটেনশনে আছি, 6 মাস পরেই শেষ হবে। তারপর কি করবে স্থির করেছো? কিছুই করবো না, ওই লেখাপড়া নিয়েই থাকবো ভাবছি। না, বসে থাকা একদম ঠিক নয়। তোমার শরীর ভালোই আছে, মোটেই বুড়ো হওনি। তবে রোজগার করবে না কেন? শাস্ত্রে বলে অজরাম রাবত প্রাজ্ঞ বিদ্যামর্থঞ্চ চিন্তয়েত। তুমি হচ্ছে প্রাজ্ঞ লোক, অর্থ উপার্জনের সঙ্গেই বিদ্যা চর্চা করবে। হ্যাঁ, যা বলছি বেশ করে বিবেচনা করে দেখো বাবাজি। মোহিতবাবু তার মাথাটি এগিয়ে দিয়ে বিশ্বস্তভাবে নিম্ন কণ্ঠে বললেন, এই গিরধারীলাল পাচারিজি হচ্ছেন সিকিম স্টেটের কন্ট্রাক্টর। পশম, কম্বল, কাঠ, মৃগনাবি, বড় এলাচ, চিরেতা, মাখন, ঘি এইসব জিনিস ওখান থেকে এদিকে চালান দেন। আবার সুতি, কাপড়, চাল, গম, তেল, চিনি, নুন, কেরোসিন প্রভৃতি ওখানে সাপ্লাই করেন। সিকিমের আমদানি রপ্তানি এরই হাতে। মহারাজ একে খুব খাতির করেন, নানা বিষয়ে পরামর্শ নেন। তবে আর বলছি কি, মহারাজ একে বলেছেন। আরে বলুন না গিরধারী বাবু, নিজেই বলুন না। গিরধারী বললেন, শুনেন হুজুর, মহারাজ তার বড় আদালতের জন্য একজন চিফ জজ চান। ওখানকার লোকেদের উপর তার বিশ্বাস নেই, মনে করেন সবাই ঘুষখোর। ভালো লোকের খোঁজ নেবার ভার আমাকেই দিয়েছেন, তাই আমি মোহিতবাবুকে ধরেছিলাম। এর কাছ থেকে শুনেছি আপনি উপযুক্ত লোক, যেমন বিদ্বান বুদ্ধিমান তেমনি ইমানদার সাধু পুরুষ। জজের দরকার থাকে তো সিকিম সরকার ভারত সরকারকে লিখলেন না কেন? আরে লিখবেন লিখবেন, মহারাজ নিজে লোক স্থির করবেন, তারপর ইন্ডিয়া গভর্নমেন্টকে লিখবেন অমুককে আমার পছন্দ, তাকেই পাঠানো হোক। কোনো বাজে লোক দিল্লি থেকে আসে তা তিনি চান না। খুব ভালো পোস্ট, 10 বছরের জন্য একদম পাকা। এখানকার হাইকোর্ট জজের চাইতে বেশি মাইনে, চমৎকার ফ্রি কোয়ার্টার্স, ফ্রি মোটর কার, আরো নানা সুবিধা। তুমি যদি রাজি হও তবে গিরধারজি নিজে গিয়ে মহারাজকে বলবেন। আমি না ভেবে বলতে পারি না। ঠিক কথা, ভাববে বই কি। বেশ করে বিবেচনা করে দেখো, পারুলের সঙ্গে পরামর্শ করো, অতি বুদ্ধিমতী মেয়ে। কিন্তু বেশি দেরি করো না, মহারাজ তাড়াতাড়ি ব্যাপারটা সেটেল করতে চান। ইনি আবার চায়না জাপান বেড়াতে যাবেন কিনা, দিন কত পরে দেখা করবো তাহলে। লোকনাথের অস্বস্তি বেড়ে উঠল। তিনি আবার ভাবতে লাগলেন, এই পিসে মশাইটি অদ্ভুত লোক, কেবল অনুগ্রহই করছেন, এখনো পর্যন্ত প্রতিদান কিছুই চাইলেন না। দেখা যাক, আবার যেদিন আসবেন সেদিন তার ঝুলি থেকে বেড়াল বার হয় কিনা। 2 সপ্তাহ পরে মোহিতবাবু একাই এলেন। এসেই ম্লান মুখে বললেন, গিরধারলালজি আসতে পারলেন না, তার মনটা বড়ই খারাপ হয়ে আছে। কি হয়েছে? আর বড় কেন, ভদ্রলোক মহা ফ্যাসাদে পড়েছেন। তার মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা হয়ে আছে রামশরণ পোদ্দারের ছেলে শিবশরণের সঙ্গে, কিন্তু শিবশরণের মাথার উপর খাঁড়া ঝুলছে, এখন বেলে খালাস আছে। ছোকরা এদিকে ভালোই, তবে বড় লোকের ছেলে, কুসঙ্গে পড়ে একটু চরিত্র দোষ ঘটেছিল। ব্যাপারটা কাগজে পড়ে থাকবে, প্রায় 8 মাস আগেকার ঘটনা। তবলাওয়ালা লেনে তিতলিবাই নাচওয়ালি থাকতো, তার কাছে শিবশরণ যেত, তার 2-4 জন বন্ধুও যেত। দুপুর রাতে তিতলি যখন বেহুশ হয়ে ঘুমোচ্ছিল তখন কোনো লোক তার পিঠে ছোড়া মেরে পালিয়ে যায়। তিতলি বেঁচে আছে, কিন্তু খুবই জখম হয়েছে। পুলিশ শিবশরণকে সন্দেহ করে চালান দেয়। আমাদের সকলেরই আশা ছিল যে শিবশরণ খালাস পাবে, কিন্তু সম্প্রতি ম্যাজিস্ট্রেট তাকে দায়রা সুপোর্ট করেছেন। ভাবি জামাইয়ের এই বিপদে গিরধারীলাল পাচারি অত্যন্ত দমে গেছেন, তার মেয়েও কান্নাকাটি করছে। তবে আমি বেশ ভালোই জানি যে ছোকরা একেবারে নির্দোষ।
তার কোনো বন্ধুই এই কাজ করে সরে পড়েছে। লোকনাথের মুখ লাল হলো। বললেন, দেখুন, এই সম্বন্ধে আমাকে আর কোনো কথা বলবেন না। সেশনসে আমার কোর্টেই কেসটা আসবে। প্রকাণ্ড জিভ কেটে মোহিতবাবু বললেন, হ্যাঁ, তাই নাকি? না 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 না, তাহলে তোমাকে আর কিছুই বলা চলবে না। তবে এই গিরধারীর জন্য আমারও মনটা বড় খারাপ হয়ে আছে। আচ্ছা, মকদ্দমাটা ভালো ভালো চুকে যাক। শিবশরণ খালাস পেলেই গিরধারী বাবু নিশ্চিন্ত হয়ে সিকিম রওনা হবেন। বসো বাবাজি, চললাম। হ্যাঁ, চললাম চললাম। পাঁচ দিন পরে লোকনাথ তার অফিস ঘরে বসে কাগজ পড়ছেন। হঠাৎ গিরধারীলাল পাঁচারি স্মিত মুখে এসে বললেন, নমস্কার। লোকনাথ বিরক্ত হয়ে বললেন, দেখুন পাচারিজি, সেদিন মোহিতবাবুর কাছে যা শুনেছি, তারপর আপনার সঙ্গে আমি আর কোনো কথাই বলতে চাই না। আপনি এখন যান। আরে রাম রাম, সেসব কথা আপনি একদম ভুলে যান। রামশরণ আমার কেউ নয়, তার বেটা শিবশরণও কেউ নয়। সে খালাস পাবে কি পাবে না তাতে আমার কি? হ্যাঁ, কেন? সে তো আপনার ভাবি জামাই। থু 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 থু। আমার বেটি বলেছে ও লুচ্চা খুনি আসামিকে সে কিছুতেই বিহা করবে না। এখন হুজুর যদি তাকে ফাঁসিতে লটকে দেন তাতে আমার কোনো ওজন নাই। লোকেশ আমার কোর্টে আসবে না, অন্য জজের এজলাসে যাবে। আপনাদের প্রস্তাবের পর আমি আর এই মামলার বিচার করতে পারি না। বড় আফসোসের কথা। বদমাইশটাকে হুজুর যদি কড়া সাজা দিতেন তো বড় ভালো হতো। ভগবান সব কুছ মঙ্গলের জন্যই করেন। তবে আমার বড়ই নুকসান হলো। শিবশরণকে সোনার ঘড়ি, হিরে বসানো কোটের বোতাম, আংটি এসব দিয়েছিলাম। তার ফেরত দেবে না বলছে। হুজুর যদি ওকে 10 বছর কয়েদ দিতেন তো ঠিক সাজা হতো। ওই মোহিতবাবুর মারফত আরও কিছু খরচা হয়ে গেল। আমাকে যে যে উপহার দিয়েছিলেন তারই জন্যে তো। ছেড়ে দিন ছেড়ে দিন। বলুন না, আপনার কত খরচ পড়েছিল? গিরধারীলাল তার নোটবুক দেখে বললেন, 2 সাল 1100 টাকা, তফতা 150 টাকা, কিতাব দান 45 টাকা, মেওয়া 36 টাকা, ট্যাক্সি 16 টাকা, মোট 1347 টাকা। শাল তো একখানা ছিল। বলেন কি? একটা আপনার জন্য, একটা শ্রীমতীজির জন্য কিনবার কথা। ওই শালা মোহিতবাবু একটা শালের দাম চুরি করেছে। দেখে নেবেন, আমি ওর গলায় পাড়া দিয়ে 550 টাকা আদায় করে নেব। আমার সঙ্গে বেইমানি চলবে না, জরুর আদায় করব। তা করবেন। আমি বাকি 790 টাকার একটা চেক লিখে আপনাকে দিচ্ছি। আমার জন্য আপনার কোনো লোকসান হবে না। একটা রসিদ লিখে দিন। গিরধারীলাল যুক্ত কর কপালে ঠেকিয়ে বললেন, হুজুর একদম সচ্চা সাধু মহাত্মা আছেন, খুদ ভগবান আছেন। এই আপনার দয়া ভুলবো না। সিকিমের চাকরিটাও চাই না। গিরধারীলাল পাঁচারি সলজ্জ প্রসন্ন মুখে দন্তবিকাশ করে বললেন। চেক নিয়ে পাঁচারিজি প্রস্থান করলেন। লোকনাথের গ্লানি দূর হল। তিনি সোৎসাহে উৎকোচ তত্ত্ব রচনায় মনোনিবেশ করলেন। শুনছিলেন ম্যাজিক বক্সের জন্মদিনের বিশেষ নিবেদন, পরশুরাম রচিত গল্প উৎকোচ তত্ত্ব। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সৌরভ, শুভদীপ, অস্মিতা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্রতি সপ্তাহের নতুন নতুন ভালো ভালো গল্প শোনার জন্য। সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না।